লক্ষ্য করো এখানে এক নম্বর যেটা বলেছে সেটা কি বলেছে, এক নম্বরটা লক্ষ্য করো, এই যে এক নম্বরটা ফার্স্ট কেস বলেছে যে যে এই এক নম্বরটা এক্স টেন্ডস টু এ। যখনই আমরা বলবো এক্স টেন্ডস টু এ, এখানে এক্স কিন্তু চলরাশি, তাহলে এক্স টেন্ডস টু এ মানে কি হচ্ছে, এক্স এর দিকে আসছে। তার মানে এ যদি একটা ভ্যালু হয় তাহলে এদিক থেকে এক্সটা আসবে, আবার একটা এক্স এদিক থেকে আসবে। তাহলে একটা বাম দিক থেকে আসবে, একটা ডান দিক থেকে আসবে। বলছে এক্স টেন্ডস টু এ যখন বলবে তখন এক্স বাম দিক থেকে এর দিকে আসবে, অর্থাৎ এক্সের ভ্যালু ইনক্রিজ হতে 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 এর দিকে আসবে। আবার যখন ডান দিক থেকে যখন এক্স মানে এই দিক থেকে যখন এক্স যাবে এর দিকে, বাম দিকে অগ্রসর হবে, তখন এক্সের ভ্যালু এর থেকে বড় ছিল। সাপোজ আমি মনে করলাম এক্স ইকুয়াল টু ছিল এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান করলাম। আবার এক্সের ভ্যালু মনে করলাম এক্স ইকুয়াল টু এ লিখলাম প্লাস হাফ লিখলাম। তার মানে কি হচ্ছে, একটা এক্সের ভ্যালু এ প্লাস ওয়ান, একটা এক্সের ভ্যালু এ প্লাস হাফ। প্রথমটাতে দেখো এক্স প্লাস ওয়ান যখন আমি নিলাম এখানে এ প্লাস ওয়ান, তখন কিন্তু এ থেকে এইখানে ভ্যালুটা অনেক বড়, ডান দিকে আছে। এবার যখন এক্সের ভ্যালু এ প্লাস হাফ নিলাম, তখন কী হচ্ছে, মনে করো এর খুব কাছাকাছি ভ্যালুটা আসলো। তার মানে ডান দিক থেকে যখন এর দিকে অগ্রসর হবে তখন কিন্তু এক্সের ভ্যালুটা কমতে থাকবে, ডিক্রিজ হবে, যেহেতু এর দিকে আসবে। আর বাম দিক থেকে যখন মানে এই দিক থেকে যখন যাবে এক্স, তখন কি হবে, এক্সের মান এর কাছাকাছি হবে, মানে এর দিকে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কোথায় হবে, এক্সের ভ্যালু ম্যাক্সিমাম তোমার এর কাছাকাছি আসবে। এবং বাম দিক থেকে গেলেও এর দিকে আসছে, ডান দিক থেকেও বাম দিকে এলে এর দিকে আসছে। তার মানে এখানে বলা হবে এক্স টেন্স টু এ। তার মানে এক্স টেন্স টু এ কত রকম হতে পারে, দুই রকমভাবে হতে পারে। এক্স টেন্স টু এ দুই রকমভাবে হতে পারে। কীরকম দুই রকমভাবে হতে পারে, এক নম্বর, এক হলো বাম দিক থেকে, দুই নম্বর হলো ডান দিক থেকে। ঠিক আছে, দুই নম্বর হলো ডান দিক থেকে। তাহলে একটা হচ্ছে বাম দিক থেকে এক্সটেন্স টু এ হতে পারে, দুই নম্বর হচ্ছে ডান দিক থেকে এক্সটেন্স টু এ হতে পারে। ঠিক আছে, এবার যখন বাম দিক থেকে এক্সটেন্স টু এ হবে তখন এইখানে বলা হয় বাম পক্ষ লিমিট। মানে যখনই আমি এক্সটেন্স টু, যখনই আমার বাম দিক থেকে হবে তখন সেটাকে বলা হয় বাম পক্ষ সীমা। যখন ডান দিক থেকে হবে তখন সেটা বলা হয় ডান পক্ষ সীমা। এবার এখানে এই বাম পক্ষ সীমাটাকে ইংলিশে শর্ট ফর্মে লেখা হয় লেফট হ্যান্ড লিমিট। তাহলে লেফট ফুল স্টপ হ্যান্ড এইচ ফুল স্টপ লিমিট, এরকমভাবে লেখা হয়। ডান পক্ষটা কীভাবে লেখা হয়, ডান পক্ষটাকে লেখা হয় রাইট হ্যান্ড লিমিট, এভাবে লেখা হয়। ঠিক আছে, এবার আমরা তাহলে এক নম্বর বুঝলাম যে লিমিট কত রকমভাবে হতে পারে, একটা বাম দিক থেকে একটা ডান দিক থেকে। এবার ওর আন্ডারে চলে আসবো এক নম্বর। এইটা কত বলছে দেখো, এটা কি বলছে তোমার এ নাম্বার বলছে। তাহলে একেরই বলছে এক্স চলের মান এ অপেক্ষা ক্ষুদ্রতর অথবা এ অপেক্ষা বৃহত্তর হবে, কিন্তু এক্সের মান সাধারণত এর সমান হবে না। তার মানে এক্স টেন্স টু এ মানে দুই রকম, যেটা বললাম না আমি একটু আগে বললাম যে তোমার এক্সের মান বাম পক্ষ থেকে আসবে একটা, আর একটা ডান দিক থেকে আসবে। বলছে এক্সের মান এ অপেক্ষা ক্ষুদ্রতর। এ অপেক্ষা ক্ষুদ্রতর মানে কি, যখন এক্সের ভ্যালুটা কোথায়, বাম দিক থেকে আসছে। যখন এক্সের ভ্যালু বাম দিক থেকে
আসলে আসলে এক্স লেস দেন এ হয়। বাম দিক থেকে যখন এক্স আসবে তখন এক্স লেস দেন এ, অর্থাৎ দেখো এক নম্বরে কি বলেছে, এক্স চলরাশির চলের মান এ অপেক্ষা ক্ষুদ্রতর, মানে বাম দিক থেকে আসছে, অথবা এ অপেক্ষা বৃহত্তর হবে, মানে ডান দিক থেকে আসছে, কিন্তু এক্স এর মান সাধারণত এর সঙ্গে সমান হবে না। তার মানে এক্স টেন্স টু, তার মানে হচ্ছে এক্স টেন্স টু এ কখনোই ইমপ্লাইজ করবে না, ডাজ নট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এ, এটা কখনোই ইমপ্লাইজ করবে না। এবার 2 নম্বরটা দেখো কি বলছে, এক্স এর গৃহীত মান ও এর অন্তরের সাংখ্যমান অর্থাৎ মড এক্স মাইনাস এর মান পূর্ব নির্দিষ্ট ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা তা যতই ক্ষুদ্র হোক না কেন অপেক্ষাও ক্ষুদ্রতর হবে। তার মানে আমি একটা জিনিস কম্পালসারি এখানে বলতে পারি, তুমি লক্ষ্য করো আমি একটু আগে বলেছিলাম যে এক্স টেন্স টু এ, বাম দিকে হয় ডান দিক থেকে হয়, বাম দিক থেকে যখন হয় তখন কি হয়, এক্স এর মান এর কাছাকাছি হতে থাকে, তার মানে এর দিকে অগ্রসর হয়। তার মানে এক্স যখন আমি এখানে এটা যখন বলি তোমাকে, এক্স টেন্স টু এ, সরি এ, এক্স টেন্স টু এক্স টেন্স টু এ, এটা কি বাম দিক থেকে, বাম দিক থেকে তুমি লক্ষ্য করো বাম দিক থেকে যদি থাকে তাহলে এক্স এর খুব কাছাকাছি, এর খুব কাছাকাছি আছে, তার মানে এ মাইনাস এক্সটা কী হবে, খুবই ক্ষুদ্র হবে, খুবই ক্ষুদ্র সংখ্যা। তাহলে ওই ক্ষুদ্র সংখ্যাটাকে আমি ধরে নিলাম এপসাইলন হিসেবে কনসিডার করলাম, এটা কি হচ্ছে গ্রেটার দেন জিরো, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, ক্ষুদ্র সংখ্যা কিন্তু গ্রেটার দেন জিরো। তাহলে এ থেকে এক্স যেটা মাইনাস করলাম, যেহেতু এক্সটা এর খুব কাছাকাছি আসছে, তাহলে এর মডুলাস ভ্যালু কেন নিচ্ছি, কারণ এখানে এটা বড় এক্সটা ছোট, ঠিক আছে, আমি মডুলাস মানে পজিটিভ ভ্যালু না, এটা সবসময় কী হবে, লেস দেন এপসাইলন হবে। আমি যে একটা পূর্ব নির্দিষ্ট এপসাইলন মানে ক্ষুদ্র ধনাত্মক সংখ্যাটাকে আমি এই যে এপসাইলন ধরলাম এখানে, এই এপসাইলন থেকেও ছোট হবে মড এক্স মাইনাস এ, ঠিক আছে। এবার দেখো 2 নম্বরে কি বলছে, এক্স টেন্স টু এ প্লাস অথবা এক্স টেন্স টু এ প্লাস জিরো, মানেটা বলছে এক্স টেন্স টু এ প্লাস মানে কিছুই না, এক্স টেন্স টু এ প্লাস মানে হচ্ছে তোমার এ যদি এখানে হয় তাহলে এক্স এদিক থেকে আসছে, ঠিক আছে, তার মানে দ্যাট ইজ এটা ইমপ্লাইজ করছে যে এক্সের ভ্যালুটা গ্রেটার দেন এ হবে, কারণ এক্সের ভ্যালু গ্রেটার দেন বলে কি হচ্ছে, এটা ডান দিক থেকে কমতে কমতে এর দিকে আসছে, ওই জন্য বলছি এক্স গ্রেটার দেন এ। তাহলে এক্স গ্রেটার দেন এ এইটাকে বোঝানোর জন্য বলা হয় এক্স টেন্স টু এ প্লাস জিরো, তার মানে এর সাথে কিছু প্লাস জিরো মানে জিরো তারপরে সামথিং যোগ হয়ে আছে, তার মানে এক্স যখন এইখান থেকে এই ডান দিক থেকে এর দিকে আসছে তখন এ ইমপ্লাইজ করবে এটা, তার মানে এক্স টেন্স টু এ প্লাস, ঠিক আছে, অথবা এটাকে লিখছে এই আকারে এক্স টেন্স টু এ প্লাস। দেখো হলে বুঝতে হবে এক্স চলের মান সর্বদা এ অপেক্ষা বৃহত্তর, তার মানে এক্সের মান যদি এইটা টেন্স করে, তার মানে এক্স টেন্স টু এ প্লাস যদি হয়, এটা ইমপ্লাইজ করবে এক্স অলরেডি কী হবে, সবসময় এটা অলওয়েজ হবে এক্স গ্রেটার দেন এ হতে বাধ্য। তারপরে দেখো, অর্থাৎ এক্স এ বিন্দুর ডান দিক থেকে ক্রমশ এক্স ইকুয়াল টু এর নিকট থেকে আরও নিকটতর হয়, কিন্তু কখনোই এক্স ইকুয়াল টু এ হয় না, বোঝা গেল। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর বলছে এক্স টেন্স টু এ মাইনাস, তাহলে এক্স টেন্স টু এক্স টেন্স টু এ মাইনাস, মানে আমি যদি এটা লাইন ড্র করি তাহলে এখানে মনে করো এ আছে, তাহলে এক্স যখন এই দিকে আসবে বাম দিক থেকে, বাম দিক থেকে যখন এক্স এই দিকে আসবে তখন বলা হয় এক্স টেন্স টু, এটা ইমপ্লাইজ মানে বলছে এক্স টেন্স টু এ মাইনাস, বা বা বলছে বা বলছে
মানে এক্স টেন্স টু এ মাইনাস বলছে এক্স কি হচ্ছে এটা এক্স বলছে এখানে এক্স বলছে টেন্স টু এ মাইনাস জিরো, তার মানে জিরোর দিক থেকে এর দিকে, এখানে যদি মনে করো এখানে জিরো আছে, তাহলে জিরোর দিক থেকে এর দিকে যাচ্ছে, তার মানে জিরো থেকে জিরো মাইনাস মানে কি এর থেকে কম, তাহলে এটা এর থেকে কম হবে, তার মানে এক্স যখন বাম দিক থেকে এর দিকে আসে তখন এ মাইনাস জিরো বলা হয়, আর যখন এক্স ডান দিক থেকে বাম দিকে আসছিল তখন এ প্লাস জিরো, তার মানে এক্স এর মান এর থেকে বড় ছিল, কিন্তু যেহেতু এ বা এক্স বাম দিক থেকে এর দিকে আসছে সেই জন্য কি হবে এখানে, সেই জন্য হবে তোমার, সেই জন্য হবে এক্সটা সবসময় কী হবে লেস দ্যান এ হবে, কারণ এক্স সেই দিকে অবস্থিত আর এ এখানে অবস্থিত, ঠিক আছে, এ এখানে অবস্থিত, এই দিক থেকে বাম দিক থেকে কোথায় এ এক্স এর দিকে যাচ্ছে, ওই জন্য এক্স কি হবে সবসময় এ থেকে ছোট হবে, তখন এটা কি হচ্ছে এটা বাম পক্ষ লিমিটের ক্ষেত্রে চলে আসছে। এবার দেখো 4 নম্বর, এবার আমরা মেন পয়েন্টে চলে আসলাম, এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল এর অর্থ কী। তুমি একটা কথা বলো, আমরা যখন এক্স টেন্স টু এ পড়লাম তাহলে সেটা কত রকম হতে পারছিল, দুই রকমভাবে, একটা কি বাম দিক থেকে আর একটা 2 নম্বর ডান দিক থেকে, তাই তো। এবার বাম দিক থেকে যখন হচ্ছিল তখন সেই লিমিটটাকে কি নাম দিয়েছিলাম এক্স টেন্স টু এ মাইনাস জিরো, আর যখন ডান দিক থেকে হয়েছিল তোমার, ডান দিক থেকে যখন হয়েছিল তখন সেটা কি নাম দিয়েছিলাম, যখন ডান দিক থেকে হয়েছিল তখন কি হয়েছিলাম এক্স টেন্স টু এ প্লাস জিরো। একটা কথা হচ্ছে তোমার এইটা হচ্ছে বাম দিক থেকে এক্স টেন্স টু এ মাইনাস জিরো, ডান দিক থেকে এ টেন্স টু এ প্লাস জিরো, তাই তো। তাহলে এই দুটো মিলে কি হয়েছিল এক্স টেন্স টু এ হয়েছিল। তাহলে আমরা যখন এক্স টেন্স টু এ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বলছি, এইখানে বলছি কথাটা, তখন কি হচ্ছে আমরা দুটো জিনিস পাবো, যখন এক্স বাম দিক থেকে এর দিকে আসছে তখন এফ অফ এক্সের ভ্যালু কত হচ্ছে, এটার ভ্যালু কত হচ্ছে, আবার যখন এ যখন এটা ডান দিক থেকে আসছে তখন এফ অফ এক্সের ভ্যালু কত হচ্ছে, যখন এক্স টেন টু এ প্লাস জিরো, তার মানে যখন এক্স টেন্স টু এ প্লাস জিরো তখন এফ অফ এক্সের ভ্যালু কত, আর একটা কি হচ্ছে যখন এক্স টেন্স টু মাইনাস জিরো হচ্ছে তখন এফ অফ এক্সের ভ্যালু কত। তাহলে আমরা দুটো দিক থেকে যখন ভ্যালুটা পাবো, মানে এক্স টেন্স টু এ মাইনাস জিরো, তার মানে এক্স টেন্স টু এ প্লাস জিরোতে এফ অফ এক্স কত পাচ্ছি, আর একটা কথা হচ্ছে তোমার এটা হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস জিরোতে এফ অফ এক্স কত হচ্ছে, সেটা আমরা দেখব। এই দুটো ভ্যালু যখন সেম চলে আসবে তখন এফ অফ এক্সের ভ্যালুটা এল হবে, ঠিক আছে। তার মানে আমরা যদি এটা বলতে পারি যে এটা যদি বলি আমরা যে এক্স টেন্স টু এ প্লাস জিরো, তখন এফ অফ এক্সের ভ্যালু কত হবে এল, আর এফ অফ এক্স টেন্স টু
মানে এখানে এক্স টেন্স টু এ মাইনাস জিরো তখন এল, ঠিক আছে। যদি তোমার এক্স টেন্স টু এ প্লাস জিরোতে এফ অফ এক্সের ভ্যালু এল হয় এবং এফ অফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস জিরোতে যদি এল হয়, তাহলে এই দুটো মিলে ইমপ্লাইজ করবে তোমার এফ অফ এক্স ইকুয়াল টু এল যখন মানে তখন ইমপ্লাইজ করবে কত, লিমিট এই ভ্যালুটা ইমপ্লাইজ করবে, এই ভ্যালুটা ইমপ্লাইজ করবে যখন তোমার কি লিমিট এক্স টেন্স টু এ প্লাস জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এল, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এল, যখন এই দুটো হবে তখন এই ভ্যালুটা ইমপ্লাইজ করবে। তার মানে বলছে একটা বাম পক্ষ লিমিট আর একটা ডান পক্ষ লিমিট যদি সমান হয় তাহলে এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল হয়। তার মানে এর অস্তিত্ব থাকবে যদি তোমার লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, তখন কী হবে, এই জিনিসটার অস্তিত্ব থাকবে। তাহলে চলো আমরা লেখাটা পড়ে নিই। কী বলছে, বলছে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টু এল, প্রতীকের অর্থ এক্স চল এ অপেক্ষা ক্ষুদ্রতর অথবা এ অপেক্ষা বৃহত্তর মানসমূহ গ্রহণ করে ক্রমশ এর দিকে অগ্রসর হলে যদি প্রতিটি এক্সের মানের অনুরূপ এফ অফ এক্সের মান পাওয়া যায় এবং এফ অফ এক্সের প্রাপ্ত মানগুলি ক্রমশ একটি নির্দিষ্ট ধ্রুবক এল এল এর দিকে অগ্রসর হয়, অর্থাৎ সর্বদাই নির্দিষ্ট ধ্রুবক এল হয়, তবে এলকে এফ অফ এক্সের সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু বলা হয়। বোঝা গেল? তার মানে আমি একটা জিনিস বলতে পারলাম এখান থেকে যে এক্স চলের এ অপেক্ষা ক্ষুদ্রতর, অথবা এক্স যখন বাম পক্ষ থেকে এর দিকে আসছে, আবার যখন অথবা এক্স অপেক্ষা এ অপেক্ষা বৃহত্তর মানসমূহ গ্রহণ করে এক্স, তখন এক্স এ থেকে এর দিকে আসছে, এর বড় মান থেকে, মানে ডান দিক থেকে বাম দিকে আসছে, ঠিক আছে। তখন যদি এফ অফ এক্সের মান একটা নির্দিষ্ট ভ্যালু এল এর দিকে অগ্রসর হয়, যখন এক্স বাম পক্ষ থেকে এর দিকে আসছে তখন যদি এফ অফ এক্সটা এল এর দিকে অগ্রসর হয়, আবার এক্স যখন ডান পক্ষ থেকে বাম দিকে আসছে তখন যদি এফ অফ এক্স এল এর দিকে অগ্রসর হয়, বা এফ অফ এক্স একটা নির্দিষ্ট ভ্যালু প্রদান করে যার মান এল, তাহলে বলা হবে এফ অফ এক্সের সীমাস্থ মান হচ্ছে এল। অর্থাৎ যখন এক্স টেন্স টু এ তখন লিমিটিং ভ্যালু এফ অফ এক্সের মান হচ্ছে এল। আশা করি বোঝা গেছে। অন্যভাবে বলেছে, দেখো অন্যভাবে কি বলছে, অন্যভাবে বলা যায় যখন এক্স টেন্স টু এ, অর্থাৎ আমরা দেখতে পেলাম দুটো কেসই, যখন একটা এক্স যখন বাম দিক থেকে আসছে আবার এক্স যখন ডান দিক থেকে আসছে, তখন কি হচ্ছে এফ অফ এক্স এল এর দিকে যদি যায় তাহলে এফ অফ এক্সের লিমিটিং ভ্যালু অর্থাৎ সীমাস্থ মান বলছি এল। তাহলে বলছে আমি একবারে বলতে পারি এক্সের ডান দিক থেকে আবার এক্সের বাম দিক থেকে দুরকমভাবে না বলে ওটাকে এক্স টেন্স টু এ বলতে পারি। তাহলে ওই জন্য বলছে অন্যভাবে বলা যায় এক্স টেন্স টু এ যদি একটি নির্দিষ্ট ধ্রুবক এল পাওয়া যায়, যাতে মানে এক্স টেন্স টু এ, যখন এক্স টেন্স টু এ তখন যদি একটা নির্দিষ্ট ভ্যালু অর্থাৎ একটি নির্দিষ্ট ধ্রুবক এল পাওয়া যায় যাতে এফ অফ এক্সের প্রাপ্ত মান ও এল এর অন্তরের সাংখ্যমান অর্থাৎ মড এফ অফ এক্স মাইনাস এল এর মান পূর্ব নির্দিষ্ট ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা, সে যতই ক্ষুদ্র হোক না কেন, অপেক্ষা ক্ষুদ্রতর করা যায়, তবে এলকে এফ অফ এক্সের সীমাস্থ মান বলা হবে। অর্থাৎ তুমি একটা মনে করো, আমি একটা ধরে নিলাম যে ক্ষুদ্র একটা পূর্ব নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা, এখানে দেখো পূর্ব নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা, তাহলে এটাকে কি ধরলাম আমি, এপসাইলন গ্রেটার দেন 0, তাহলে পূর্ব নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা আমি ধরে নিলাম। এবার বলছি যে একটা সংখ্যা এক্স যখন তোমার এক্স টেন্স টু এ, তখন কি পাচ্ছি একটা সংখ্যা এল পেলাম, যাতে করে কি হচ্ছে মড এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন গ্রেটার দেন 0। তাহলে এই যে জিনিসটা পেলাম এপসাইলন, আমরা পূর্ব নির্দিষ্ট কি ধরেছিলাম, এই এপসাইলনটা ধরে নিয়েছিলাম, দেখতে পাচ্ছি তার জন্য মড এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একটা পূর্ব নির্দিষ্ট এপসাইলন ধরে নিয়েছি, যখন এক্স টেন্স টু
এ হচ্ছে, তখন এই একটা সংখ্যা এল এক্সিস্ট করছে, মানে এল থাকছে, যাতে করে মড অফ এফ অফ এক্স মাইনাস এল এটার ভ্যালু কী হবে, ওই পূর্ব নির্দিষ্ট এপসাইলন থেকেও ছোট হয়ে যায়। তখন বলবো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল হবে। এই জিনিসটা আমরা তখন বলতে পারবো। দেখো ওটাই বলেছে যে এবং সেটি লিমিট এক্সটেন্ডস টু এফ অফ এক্স ইকুয়াল টু এল প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বললাম, আমরা এতক্ষণ ধরে দুটো জিনিস দেখতে পেলাম। এক্স টেন্ডস টু এ কত রকমভাবে হতে পারে। এক্স টেন্ডস টু এর জন্য একটা অপেক্ষক এফ অফ এক্সের নির্দিষ্ট একটা সীমাস্ত মান পাবো, সেটা এল হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, এটা পাবো। এটা হচ্ছে এফ অফ এক্সের সীমাস্ত মান। এরপরে চলে আসবো আমরা 5 নম্বর। দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স কে এফ অফ এক্সের অপেক্ষকের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডান পক্ষের সীমা বলে, রাইট হ্যান্ড লিমিট। একটু আগে বললাম রাইট হ্যান্ড লিমিট, কারণ এটা এক্সটা কোন দিক থেকে আসছে, এটা যদি এ হয় তাহলে এক্স ডান দিক থেকে যখন আসছে তখন এফ অফ এক্সের সীমাস্ত মানটাকে বলবো ডান পক্ষের সীমা। এবার যখন আমরা এক্সটা ডান দিক থেকে বাম দিক থেকে আসছে, এদিক থেকে আসছে তখন কি বলবো, এই জিনিসটা বলবো। দেখো এই জিনিসটা বলবো, কি বলছে, বাম পক্ষের সীমা বলছে। লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্সকে তার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বাম পক্ষের সীমা বলা হয়। এবার চলে আসো 8 নম্বর, বলছে লিমিট, এটা ভিভিআই, 6 নম্বরটা ভিভিআই, এই জিনিসটা না থাকলে হবে না। বলছে লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্সের অস্তিত্ব আছে বলা হবে যদি ডান পক্ষের লিমিট, এই যে দেখো ডান পক্ষের লিমিট বলেছে এখানে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, ও বাম পক্ষের লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, উভয়েরই অস্তিত্ব থাকে, মানে দুটোরই অস্তিত্ব থাকতে হবে, এবং দুটোর মান অস্তিত্ব থাকলে হবে না, দুটো মানে অস্তিত্ব থাকলে এবং সেই দুটো মানটাকে সমান হতে হবে। যদি সমান হয় তবেই কিন্তু লিমিটের অস্তিত্ব থাকছে, প্লাস আমরা লিমিটের একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। দেখা গেল দুটোরই মান আছে কিন্তু দুটো মান সমান নয়। মনে করো এই জিনিসটা যেটা পেলাম, এই জিনিসটা আর এই জিনিসটা যদি মনে করো ইজ নট ইকুয়াল টু হয়, তাহলে কিন্তু লিমিটের অস্তিত্ব থাকছে না, ঠিক আছে। বা দেখা গেল যে দুটো মানের মধ্যে একটার মান বেরোচ্ছে, একটা মানে অস্তিত্ব থাকছে না, তখনও কিন্তু লিমিট থাকছে না। অর্থাৎ দুটোই যে অস্তিত্ব থাকলেই যে লিমিটের ভ্যালু থাকবে তা কিন্তু নয়। আমাদের কী হতে হবে, দুটো অস্তিত্ব থাকার সাথে সাথে এটার অস্তিত্ব থাকার সাথে এটার অস্তিত্ব থাকার সাথে কী হবে, দুই ভ্যালুটাকে সমান হতে হবে, তবে কিন্তু আমাদের লিমিট পাবো। আবার দুটোর মধ্যে একটা অস্তিত্ব আছে আর একটা অস্তিত্ব নেই, তাহলে কিন্তু আমরা লিমিটের ভ্যালু পাবো না। দেখো পরের লাইনে স্পষ্টতই দিয়ে দিয়েছিল, দেখো এটা ইকুয়াল টু এটা বলেছে। তার মানে আমাদের লাস্ট কনসেপ্ট হলো এই 6 নম্বরটা আমাকে জানতেই হবে সবসময়। এই 6 নম্বরটা বামপক্ষ লিমিট, প্রথমটা দেওয়া আছে ডানপক্ষ লিমিট, দ্বিতীয়টা দেওয়া আছে বামপক্ষের লিমিট। এই দুটো লিমিট সমান এবং অস্তিত্ব থাকলেই আমাদের লিমিটের ভ্যালু থাকবে। চলো তারপরে চলে যাই। এবার 7 নম্বর কি বলছে, লিমিটের 7 নম্বর বলছে তোমার 7-এর 1 দিয়ে দিয়েছে, 7-এর 1 দিয়েছে আমাদের এখানে, 7-এর 1 দিয়েছে, ঠিক আছে। 7-এর 1টা কী দিয়েছে, 7-এর 1 দিয়েছে, দেখো 7-এর এ বলছে আমরা যদি ধরে নাও এনখানা অপেক্ষক নিলাম, এখানে অপেক্ষক কিন্তু লাস্ট পর্যন্ত দেয়নি, কতক্ষণ আবার চলতেই থাকবে, অনেকগুলো অপেক্ষক যদি হয়, তাহলে f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x প্লাস মাইনাস ডট ডট। তাহলে বলছে এই লিমিটের ক্ষেত্রে এটা কি হয়ে যায়, এটা কিন্তু তোমার ভেঙে যাবে, মানে পরপর আলাদা সেপারেট হয়ে যায়। দেখো প্রথমটা সেপারেট হয়ে গেছে, দ্বিতীয়টা সেপারেট হয়ে গেছে, তৃতীয়টা সেপারেট হয়ে গেছে, এবার প্রত্যেকটা সেপারেট হয়ে যাবে। বলছে একই রকমভাবে যদি আমি 2 নম্বরে আসি গুণফলের ক্ষেত্রে,
গুণফলের ক্ষেত্রে যদি দেখতে যাই 2 নম্বর একই রকমভাবে কী আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা করে লিমিট হয়ে যায়। লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এফ ওয়ান এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু এ এফ টু এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু এ এফ থ্রি এক্স ডট ডট ডট, এরকমভাবে আমাদের কী হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে যাবে। এবার লক্ষ্য করো, তিন নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে, বলছে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স বাই এফ ফাই অফ এক্স, মানে দুটো ফাংশন বলছে, এই দুটো ফাংশনের লিমিটে যদি নিই ভাগ আকারে, তাহলে ওপর নিচে ভাগ হয়ে যায়, লবে ভাগ হয়ে যাবে এবং হরে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, যেখানে এবার তুমি একটা কথা বলো, যদি কোনো কিছুর ভাগ দেওয়া থাকে এখানে আমাদের, ঠিক আছে, তাহলে নিচের সংখ্যাটা মানে ফাই অফ এক্স যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে কি আমরা কখনো ভাগ করতে পারবো? আমরা পারবো না, কারণ একটা সংখ্যাকে 0 দিয়ে কখনোই ভাগ হয় না। মনে করো আমি এটা নিলাম, সংখ্যাটা এটা নিলাম এ বাই 0, এটা কোনোদিন তোমরা পাবে? এটা কি হয়, আনডিফাইন্ড, এটা সংখ্যা তো নয়। তাহলে এর যদি আমি লিমিট নিই, এখানে যদি আমি লিমিট নিই সেটা পাবো না। আমাদের এই ভেতরটাই যদি এক্সিস্ট না করে তাহলে তার লিমিট কখনোই এক্সিস্ট করবে না। ওই জন্য দেখো এখানে কী দিয়েছে, যেখানে লিমিট এক্সটেন্স টু ফাই এক্স ইজ নট ইকুয়াল টু 0, তার মানে আমাকে এফ অফ এক্স ফাই এক্স এইটা লিমিট নিতে গেলে নিচের যখন এটা কি হচ্ছে গুণের মতো কী হবে, ভাগের ক্ষেত্রেও ভাগ হয়ে যাবে লিমিটটা। এবার নিচের লিমিট যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই টোটালটার ভ্যালুর লিমিট কিন্তু আমরা পাবো না। ওই জন্য বলেছে যেখানে লিমিট এক্সটেন্স টু ফাই এক্স ইজ নট ইকুয়াল টু 0। তারপরে চলে আসো 4 নম্বর কি বলেছে, 4 নম্বরটা বলেছে ফাংশন অফ ফাংশনের। যখন তোমরা চিত্রণ ক্লাস 11 তো তোমাদের চিত্রণটা এখনও হয়নি, অবশ্য যাদের হয়েছে তারা বুঝতে পারবে। এই চিত্রণে যখন পড়বো যে ফাংশন অফ ফাংশন, এটাকে বলে কম্পোজিট ফাংশন। ঠিক আছে, কেমন ফাংশন কম্পোজিট, তাহলে আমি লিখলাম এখানে ফাই একটা ফাংশন মানে অপেক্ষক, এখানে লিখলাম ফাই একটা ফাংশন, তো এখানে লিখলাম ফাই কম্পোজিট এফ অফ এক্স এফ, এটাকে লিখলাম এইরকম। ঠিক আছে, মানে প্রথম ফাইটা হচ্ছে একটা অপেক্ষক, এফটা হচ্ছে একটা অপেক্ষক। তাহলে আমরা এই অপেক্ষকটাকে এভাবে লিখতে পারি, আমি এখানে লিখছি ফাই কম্পোজিট এফ অফ এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি ফাই এফ অফ এক্স, এভাবে। আমাদের দেখো লিমিটের ফর্মুলা কিন্তু এটাই দিয়েছে। ঠিক আছে, এই যে লক্ষ্য করে এরকম ফর্মটা এরকম হয় এইটা, তাহলে এটা বলে কম্পোজিট ফাংশন। ঠিক আছে, মানে সংযোজন, মানে দুটি অপেক্ষকের সংযোজন। ঠিক আছে, কম্পোজিটই বলে, তোমরা কম্পোজিশন অফ টু ফাংশন এই ক্ষেত্রে হবে, মানে ফাই আর এফ এই দুটো ফাংশনের কম্পোজিশন নেওয়া হবে। এটা তোমরা ক্লাস 12-এ পড়বে, তোমাদের ক্লাস 11-এ নেই অসম্ভবত। তাহলে এটাকে এভাবে লেখা হয়, তাহলে এটাই নিয়েছে দেখো, এখানে এটা নিয়েছে দেখো। এই যে 4 নম্বরটা কী বলেছে দেখো, লিমিট এক্সটেন্স টু ফাই অফ এফ অফ এক্স ইকুয়াল টু কী বলছে, লিমিটটা কী হয় এই ফাইয়ের ভেতরে ঢুকে যেতে পারে, দেখো এখানে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এটা একটা ফর্মুলা। তারপরে দেখো 8 নম্বরে 8-এর একটা কিছু, এবার চলে আসলো আমাদের মেন ফর্মুলা। এতগুলো প্রপার্টি ধরলাম, এবার বলছে যদি 8 নম্বর তোমাদের এইরকম ফর্ম দেওয়া থাকে, লিমিট এক্সটেন্স টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, মানে যেগুলো ফাংশনের উপর টু দি পাওয়ার আছে সেই ফাংশনগুলো যদি নিচে থাকে, তাহলে হয়ে যায় যে আমরা এন পাওয়ারটা পেয়েছিলাম এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, তারপরে চলে আসো 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বরটা একই রকম বলছে, লিমিট এক্সটেন্স টু এ, খুব মাথায় রাখবে এই জায়গাটা, এক্সটেন্স টু এ হতে হবে সাইন এক্স বাই এক্স এবং সাইন এক্স, তাহলে সাইনের অ্যাঙ্গেল যেটা আছে এক্স, সেটাই কী হবে, নিচে ভাগ যাবে এটা, এই এক্সটা যদি এরকম হয় তাহলে বলছে তার ভ্যালু কত হবে 1। আর সবসময় মনে রাখতে হবে এই সাইন এক্সের যে ভ্যালুটা, আমরা এখানে সাইন এক্সের যে ভ্যালুটা এক্স যেটা আছে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু রেডিয়ানে মাপা হবে। এই যে এই জিনিসটা যাতে মাথায় থাকে, এটা কিন্তু ভোলা চলবে না। ঠিক আছে, তারপরে চলে আসে আমি 9 নম্বর কি বলছে, লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্সতে এক্স মাইনাস এ ইকুয়াল টু এইচ ধরা হলো, কারণ আমরা যেহেতু এক্স টেন্স টু এ মানে এক্সের ভ্যালুটা এর দিকে নিয়ে আসছি, কখন নিয়ে আসছি, একটা ডান দিক থেকে নিয়ে আসছি এদিকে,
আর একটা বাম দিক থেকে নিয়ে আসছি। যখন বাম দিক থেকে নিয়ে আসবো তখন কি করব, এক্স মাইনাস এ ইকুয়াল টু এইচ পুট করব। যখন ডান দিক থেকে নিয়ে আসছি তখন এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ বসিয়ে এটিকে কী করব, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ আকারে লেখা যায়। এবার তোমার কাছে কোশ্চেন হলো যে স্যার এখানে এইচ টেন্স টু জিরো কেন বসালাম? কারণ হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু এইচ বসাচ্ছি। তুমি ভাবো যখন আমাদের কি হচ্ছে, এটা জিনিসটা যখন এই জিনিসটা আসছে, এক্স মাইনাস এ ইকুয়াল টু এইচ, লক্ষ্য করো এক্স কী হয়, এক্স সবসময় কী হয়, বাম দিক থেকে গেলেও এর দিকে আসবে, ডান দিক থেকে গেলেও এর দিকে আসবে। তো এক্স যতই টেন্স করবে এর দিকে, তাহলে এক্স মাইনাসে এর ভ্যালুটা কত হবে, ততই ছোট হবে। যদি ততই ছোট হয় তাহলে এইচ টেন্স টু কত হবে, জিরোর দিকে অগ্রসর হবে, এইচ টেন্স টু জিরোর দিকে অগ্রসর হবে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। ওই জন্য বলেছে যখন যখন এক্স মাইনাস এইচ এবং এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ বসিয়ে এটিকে এক্সের জায়গায় কী বসাবো, এক্স প্লাস এ বসাবো, তখন কী করবো, এইচ টেন্স টু জিরো। কারণ এক্স কিন্তু এইচের দিকে এক্স কিন্তু এর দিকে অগ্রসর হচ্ছে, আর এক্স এর দিকে অগ্রসর হলে কিন্তু এইচের ভ্যালুটা ছোট হতে থাকবে এবং এইচ টেন্স টু জিরোর দিকে হবে। অর্থাৎ দেখো লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টুকে লিখতে পারি, এই আকারটা আমরা লিখতে পারি। হ্যাঁ, এক্স মাইনাস এ ইকুয়াল টু এইচ যদি ধরি তাহলে এফ লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ আমরা লিখতে পারি। খুব ভালো ফর্মুলা কিন্তু এটা। তারপরে চলে আসো 10 নম্বরটা কি বলছে, যদি এক্স টেন্স টু এ হয়, 10 নম্বরটা বলছে যদি এক্স টেন্স টু এ হলে ইউ টেন্স টু জিরো হয় এবং লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এল হলে তবে লিমিট ইউ টেন্স টু জিরো এফ অফ ইউ এল হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এক্স টেন্স টু জিরো আবার ইউ টেন্স টু জিরো করলাম, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী, শুধুমাত্র দুটোর মধ্যে নামের পার্থক্য। ওই জন্য কী হচ্ছে, এক্সের জায়গায় ইউ পুট করে দিয়েছে। ঠিক আছে, তারপরে চলে আসো 11 নম্বর ফর্মুলা। যদি এক্স টেন্স টু ইনফিনিটিভ হয়, তুমি একটা কথা বলো এক্স টেন্স টু ইনফিনিটিভ মানে একটা সংখ্যা কী হচ্ছে, খুব বড় সংখ্যা। তাহলে যদি আমরা 1/ইনফিনিটিভ লিখে তাহলে কত হয়, এটা টেন্স টু জিরো হয়ে যায় না, হয়তো। তাহলে আমরা এখানে কি করেছি, দেখো এক্স টেন্স টু ইনফিনিটিভ, তাহলে জেড ইকুয়াল টু কি লিখেছি 1/x, তার মানে কি 1/ইনফিনিটিভ। তাহলে এক্স যদি টেন্স টু ইনফিনিটিভ হয় তাহলে জেড টেন্স টু কত হবে, জিরো প্লাস যখন এক্স টেন্স টু ইনফিনিটিভ। ঠিক আছে, যখন এক্স টেন্স টু ইনফিনিটিভ মানে কি প্লাস পজিটিভ ইনফিনিটিভ। ঠিক আছে, পজিটিভ ইনফিনিটিভ, তাহলে এক্স টেন্স টু লিখলাম এক্স টেন্স টু ইনফিনিটিভ, আর একটা এক্স টেন্স টু ইনফিনিটিভ মাইনাস হয়, এটা প্লাস এটা মাইনাস। যখন প্লাস হবে তখন কী হবে, জেড টেন্স টু জিরো হয়ে যাবে, মানে তখন কত হয়ে যাবে, জেড টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ এখানে ইনফিনিটিভ প্লাস দিলেও চলবে না দিলেও চলবে। এক্স টেন্স টু ইনফিনিটিভ বললে আমরা পজিটিভ বুঝি, ওই জন্য জেড টেন্স টু জিরো প্লাস হবে। সুতরাং তাহলে আমরা দেখো সুতরাং দিয়ে কী লিখতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স লিখতে পারি, লিমিট জেড টেন্স টু এক্স জিরো প্লাস, তখন জেডের মান কত 1/x, তখন জেড ইকুয়াল টু কত 1/x, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 1/z, ওই এক্স জায়গায় 1/z বসে দিচ্ছে, যেহেতু এইটা বলে দিয়েছে এটা। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা এতগুলো ফর্মুলা শিখলাম। এবার তোমাদের চলে আসবে অঙ্কের পালা। ঠিক আছে, আমি ক্লাস 2তে অবশ্য তোমাদের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্তগুলো করে দিয়েছি, তবু এবার আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নেব। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর এক্সাম্পলটা কী বলেছে, প্রমাণ করো এক্স টেন্স টু -2 এক্স কিউব -5x + 3/x² + 1 = 1 আমাদের প্রমাণ করতে হবে। একটা কথা লক্ষ্য রাখবে, যখন আমরা এই অঙ্কগুলো করতে যাব তখন আমরা কি করব, তিনটে জিনিস দেখব, যেটা আমি এর আগের সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম। বললাম যখন লিমিটের ভ্যালু ইনফিনিটিভ একটা কেস, একটা হচ্ছে সামথিংটাকে আমি এ ধরলাম, সামথিংটাকে a/0, আর একটা হচ্ছে 0/0। এইরকম ফর্ম যদি চলে আসে লিমিটের ভ্যালুগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা
করব। আচ্ছা, এটা কিভাবে করব? যখন লিমিট এক্সটেন্ডস টু -2 দেওয়া আছে এখানে, এবং ভেতরে একটা ফাংশন দেওয়া আছে, কি দেওয়া আছে, x³ - 5x + 3 / x² + 1, তাহলে এখানে আমি ডাইরেক্টলি মনে মনে কী করবো, -2টা পুট করে দেবো এক্সের জায়গায়। তাহলে -2 পুট করে যদি দেখতে পাই এই তিনটে ফর্ম, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, তাহলে এই তিনটে ফর্মে কোনো একটা ফর্ম যদি চলে আসে তাহলে বলবো লিমিট ওভাবে আমরা করতে পারবো না। তখন আমরা সেই রাশিমালাটাকে কী করব, তখন আমরা এই রাশিমালাটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব, এবং সিম্পলিফাই করার পর লাস্ট মুহূর্তে আমরা মানটা বসাবো। x → -2 আছে, তাহলে x = -2 মানটা বসাবো। তাহলে x = -2 মান বসিয়ে যদি ওই আবার তিনটে ওই ফর্ম যদি না আসে, মানে ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, 0/0, সামথিং/0, এই তিনটে ফর্ম যদি না আসে তাহলে বলবো আমরা লিমিটের ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এখানে দেখো আমরা মনে মনে যদি আমরা -2 বসাই তাহলে 0/0, তাহলে এই যে টার্মটা আছে তোমার, এই টার্মটা আছে এটা কিন্তু কত চলে আসবে, -2 বসালে 0/0 ফর্ম চলে আসবে। ওই জন্য আমরা এটা লিমিট ডাইরেক্ট করতে পারবো না। তার জন্য কি করব, আমরা দেখো ফর্মুলাটাকে সিম্পলিফাই করেছি, কিছুই না, সিম্পলিফাই কি করেছে, ওপরে দেখো লিমিটটাকে ভেঙে দিয়েছে। কি করেছে, লিমিটটাকে জাস্ট ভেঙে দিয়েছে। আচ্ছা, ভেঙে দেওয়ার পর কি হয়েছে দেখো, এখানে কিন্তু ডাইরেক্টিভ ভ্যালু পেয়ে গেছে, সম্ভবত ডাইরেক্টিভ ভ্যালু পেয়ে গেছে, এখানে ডাইরেক্টিভ ভ্যালু পেয়ে গেছে। তাহলে আমার ওই কনসেপ্ট আমার কোনো দরকার নাই। তুমি মনে মনে x = -2 বসিয়েছো, মনে মনে যদি x = -2 বসাই তাহলে কিন্তু ওরা ভ্যালু পেয়ে গেছে। ঠিক আছে, এরা কিন্তু আলাদা করে ভেঙে দিয়েছে, তোমরা আলাদা করে ভাঙতে পারো, অত না ভেঙে তুমি x এর মান পুট করে দাও, তাহলে দেখো পাই এসছে, তার মানে 1 এসছে, ফাইনাইট ভ্যালু চলে এসছে। তখন আমরা লিমিটটা করে নেব। তার মানে তুমি মনে মনে প্রথমে দেখবে x → -2 ভ্যালুটা পুট করে, যদি তোমার ফাইনাইট ভ্যালু চলে আসে তাহলে খুব ভালো, আর যদি না আসে আমরা সিম্পলিফাই করব। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এরপরে আমরা চলে যাই, দেখো তারপরে কত 4 নম্বর অঙ্কটা দেখো। এই যে আমরা কি করব, 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর বলছে f(x = 1/x) হলে লিমিট বলছে f(x) এটা হলে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু f(x = 1/x) অর্থাৎ f(1 + h), আমরা একটু আগে পড়লাম যে আমরা z → 0 ধরলাম যখন x → ∞, তাহলে এখানে কত হচ্ছে h → 0, তাহলে h → 0 মানে কি, এই ফর্মটা থাকে মানে কি, আমাদের f(x = 1/x) অর্থাৎ f(1 + h) কত হবে, 1/h, f(1) কত হবে, 1। এবার কি করছে, আমরা দুটোর ভ্যালুটা মান করেছি, f(1 + h) মাইনাস f(1) করেছে, দেখো -h/1 + h এসছে। এবার ওই একই ফর্মুলা, মানে আমাকে অ্যাকচুয়ালি কি বলেছে বলো তো, এটার মান বের করতে বলেছে, আমাকে এই মানটা বের করতে বলেছে, তার মানে এই মানটা, তার মানে কী করতে হবে, f(x) দেওয়া আছে, তাহলে এই মানটাগুলো বের করে জাস্ট মানগুলো পুট করেছে, দেখো পুট করে কী করেছে, সিম্পলিফাই করে অঙ্কটা নিয়ে চলে এসছে। ঠিক আছে, তোমরা এগুলো আশা করি আবার বুঝতে পারবে। হ্যাঁ, তো এইটুকু থাকলো। এবার তোমাদের যেটুকু দেওয়া আছে ক্লাস, মানে পরে লেকচার, লিমিটের যে লেকচারটা আমি দিয়েছি এর আগে, বোর্ডের মাধ্যমে অঙ্কগুলো করে দিয়েছে, ভয়েসটা দিয়েছি, সেটা খুব ভালো করে শুনবে এই ভিডিওটা দেখার পর, এবং তোমরা বাড়িতে বসে বসে ফর্মুলাগুলো হাতে নাতে লিখবে, একটু লেখার পর তোমরা ওই ভিডিওটা দেখবে, দেখে অঙ্কগুলো করবে, তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে চলে যাব। ঠিক আছে, তাহলে থাক আজকে এখানেই।